স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট 2023 প্রস্তুতি পর্বে আজকে আলোচনা করব ইংরেজির একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট যেটা কিন্তু সিটেট 2016 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল। অর্থাৎ আজকে তোমাদের যেটা মক টেস্ট নিয়েছিলাম সেই পেপারটা আজকে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা প্রশ্ন কি হতে পারে এবং আগামী দিনে তোমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে ডিটেলসে আমি কিন্তু ধারণা দেবো। তো তোমরা প্রত্যেকে ভিডিওটা লাইক করে দাও, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আর তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে কিন্তু মক টেস্টটা দেবে। আজকে আমরা কিন্তু 9 নাম্বার প্র্যাকটিস সেট আলোচনা করছি। আমাদের এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে সিটেটের কোশ্চেনের উপরে ক্লাস দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা ক্লাস করে নাও। আর যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু টিচমেন্টে যে ক্লাসগুলো তোমাদের দিয়েছি থিওরি ক্লাস, প্রত্যেকটা থিওরি ক্লাস কিন্তু তোমরা এই মুহূর্তে রিভিশন করো, কারণ তোমরা যতই এমসিকিউ প্র্যাকটিস করো না কেন থিওরি ক্লাস ভালো করে না করে গেলে কিন্তু সমস্যায় পড়বে। ওকে, চলো নেক্সট দেখো। ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করো, ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। কি বলছে যে হোম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। অর্থাৎ আমাদের যে হোম ল্যাঙ্গুয়েজ, এখানে প্রথমে জানবো হোম ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়। এখানে হোম ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে আমাদের মাতৃভাষা। তাহলে মাতৃভাষাকে আমরা কিভাবে শিখি, মানে আমরা যে মাতৃভাষাটা রয়েছে, বলছে হোম ল্যাঙ্গুয়েজ আমাদের যে মাতৃভাষা ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে, মানে স্বাভাবিকভাবে আমরা কি করি, টট মানে কি শিক্ষা দিই। অপশান বি বলছে প্রমোট করি, অপশান সি বলছে অ্যাকোয়ার, অপশান ডি বলছে লার্ন। তাহলে আমরা প্রত্যেকেই জানি আমরা সবসময় মাতৃভাষাকে কী করি, বলে ফেলো, একদম কারেক্ট, আমরা মাতৃভাষাকে সবসময় অর্জন করি। আমরা বাংলাতে পড়েছিলাম ভাষা শিক্ষার আত্মীকরণ এবং হচ্ছে কি শিখন, পড়েছি না? ঠিক তেমনি এখানে কি বলছি দেখো, আমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষাটাকে আমরা কি করি, অ্যাকোয়ার করি। ক্লিয়ার? অপশান নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু হোয়েল টিচিং দ্য লার্নার্স ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল। এখানে কি বলছে ভালো করে প্রশ্নটা দেখো, প্রশ্নটার মধ্যে আনসার কিন্তু লুকিয়ে আছে, একটু ভালো করে দেখো। এখানে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, নিচের কোনটি সঠিক নয়। ঠিক আছে, হোয়েল যখন টিচিং দ্য লার্নার্স, যখন তুমি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবে ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে বা প্রাথমিক স্তরে শিক্ষার্থীদেরকে তুমি যখন তাদের মাতৃভাষাতে শিক্ষা দেবে তখন নিচের কোনটি সঠিক নয়, এটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো অপশান এ কি বলছে দেখো, ইট ইজ হেল্পফুল ইন দ্য ইন্টেলেকচুয়াল, এটি শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সহায়তা করে। অপশান বি বলছে ইট হেল্প চিলড্রেন ইন ইজ লার্নিং ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমরা যে মাতৃভাষাতে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছি এই মাতৃভাষাতে যদি আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিই তাহলে শিক্ষার্থীরা ন্যাচারাল ওয়ে মানে স্বাভাবিকভাবে যে কোনো জিনিস শিখতে পারবে। অপশান সি বলছে ইট ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড, এটি শিশুদের মধ্যে বা চাইল্ডের মধ্যে কি করবে, তোমার কনফিডেন্স মানে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। অপশান ডি ইট মেক লার্নিং ইজি, এটি শিক্ষার্থীদেরকে তাদের যে শেখা সেটাকে আরও ইজি করে তুলবে। বোঝা গেল প্রশ্নটা? তাহলে আনসার করে ফেলো প্রত্যেকে। কী হবে অ্যান্সার? একদম কারেক্ট, এটা হবে সঠিক আনসার, অপশান নাম্বার এ। ওকে, তাহলে ইট হেল্প ইন দ্য কি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, আমরা যদি শিক্ষার্থীদেরকে বাংলা ভাষায় বা মাতৃভাষায় শিক্ষা দিই তাহলে শিশুদের ইন্টেলেকচুয়াল বা বৌদ্ধিক দক্ষতার কিন্তু বিকাশ ঘটায় না। বোঝা গেল? তাহলে এটা কি লক্ষ্য, মাতৃভাষাতে যদি আমি কোনো শিক্ষার্থীকে শিক্ষা দিই তাদের যে বৌদ্ধিক বিকাশ হবে সেটা কি ঠিক নয়। আমি যদি ইংলিশেও দিই তাহলেও কিন্তু তাদের বৌদ্ধিক বিকাশ হবে। কিন্তু বাকিগুলো দেখো, যদি ধরো তোমাকে আমি বাংলাতে বোঝাচ্ছি, ধরো আমি যে তোমাদেরকে বাংলাতে বোঝাচ্ছি তার মানে কি তোমরা ভালো করে বুঝতে পারছো, আমি যদি এটা ইংলিশে আরও বোঝাতাম তাহলে কি তোমরা বুঝতে পারতে না। তাহলে তোমাদেরকে যখন আমি বাংলাতে বোঝাচ্ছি তোমরা যে বুঝছো বা শিখছো সেটা ন্যাচারালি শিখছো, মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছো। আবার দেখো বলছে তোমাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বাড়িয়ে তুলছে যে না আমি পারবো। বোঝা গেলো? আমি পারবো। তোমাদেরকে যখন মক টেস্ট নিই, যখন আমি তোমাদেরকে সিটেটের কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে দিব তখন তোমাদের মধ্যে কনফিডেন্স থাকে না যে আমি পারবো না, যখন তোমাদেরকে বাংলা ভার্সনে দিচ্ছি তোমরা কিন্তু ভালো রেজাল্ট করছো। বোঝা গেল? তারপরে দেখো এটা কিন্তু আমাদের শিখনকে ইজি করে তোলে, এটা আরও আমাদের শিখনকে সহজ করে তোলে। তাই এখানে আমাদের কারেক্ট অপশান নাম্বার এ। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? চলো নেক্সট দেখো,
3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং লে এমফাসিস। আমি কিন্তু ডিটেলসে পড়িয়েছিলাম, মনে পড়ছে তোমাদের? দেখো আমি তোমাদেরকে ডিটেলসে পড়িয়েছি। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সম্পর্কে বারবার করে বলেছিলাম। দেখো ভালো করে দেখো, টিচিং মেথডগুলো যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং লে এমফাসিস। তাহলে কমিউনিকেটিভ মানে কি? কমিউনিকেটিভ মনে হচ্ছে ভাবের আদান প্রদান করা। তোমার সঙ্গে আমি কথা বলবো, আমার সঙ্গে তুমি কথা বলবে, আমি আমার মনের ভাব প্রকাশ করব, এটাকে বলছে কমিউনিকেটিভ, মানে মনের ভাব প্রকাশ করা। তাহলে এটি কিসের উপরে জোর দেয়? রাইটিং, লেখার ওপরে, গ্রামাটিক্যাল কম্পিটেন্সি মানে গ্রামারগত দক্ষতার উপরে বা ব্যাকরণগত দক্ষতার উপরে। অপশান সি বলছে ল্যাঙ্গুয়েজ ইউজ, ভাষার ব্যবহারের ওপরে। আর অপশান 4 বলছে ফর্ম বা গঠনের ওপরে। আনসার করো প্রত্যেকে। এই প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনেক কোশ্চেন সিটেটের আছে, অনেক কঠিন, কিন্তু তোমাদের টেট পরীক্ষায় বেশি কঠিন প্রশ্ন হবে না। আমি 2022 সালে তো প্রশ্ন দেখেছি, খুবই সহজ মানের প্রশ্ন ছিল। দেখো তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার সি, ল্যাঙ্গুয়েজ ইউজ। যখন আমরা ভাষা বলছি, ভালো করে বোঝো, যখন আমি তোমার সঙ্গে কথা বলবো তখন আমি চাইবো আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি কিনা। আমার গ্রামাটিক্যাল ভুল হলেও কোনো সমস্যা নেই, আমাকে কিন্তু সঠিকভাবে বাক্য বলতে হবে না। বোঝা গেল? আমি কিন্তু ভাষার ব্যবহার, ধরো আমি তোমার কাছে জল খাবো, ভালো করে বোঝো, আমি কি তোমাকে বলবো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আমি কখনোই বলবো না। তোমার হাতে জল থাকলে বা তোমার কাছে জল থাকলে আমি গিয়ে বলবো প্লিজ জল বা প্লিজ ওয়াটার। প্লিজ ওয়াটার কথাটির মানে হচ্ছে তুমি আমাকে জল দাও, আমি জল খাবো। বোঝা গেল? তার মানে হচ্ছে এখানে ভাষার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে বাক্যের গঠন বা বাক্যের যে রাইটিং বা গ্রামাটিক্যাল যে রুলস, এর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। বোঝা গেল? এখানে শুধুমাত্র তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারছো কিনা এটাই দেখা হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ভাষার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হয়। ক্লিয়ার? অপশন সি। চলো আনসার করো, ভালো করে প্রশ্নটা পড়ো, তারপরে কোশ্চেনগুলো দেখাচ্ছি। বলছে রিয়া এ টিচার অফ ক্লাস 2, মানে রিয়া একজন টিচার, সে ক্লাস 2 এর একজন টিচার। ইজ প্রেজেন্টিং ল্যাঙ্গুয়েজ আইটেম, সে কী করছে? প্রেজেন্টিং। প্রেজেন্টিং মানে কি? উপস্থাপন করছে। তাহলে ক্লাস 2 এর একজন টিচার রিয়া, সে উপস্থাপন করছে কি? ল্যাঙ্গুয়েজ আইটেম, বিভিন্ন ভাষাগত যে আইটেমগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করছে। ইন হার ইনস্ট্রাকশান, সে তার ইনস্ট্রাকশান মানে কি? তার নির্দেশের মাধ্যমে সে বিভিন্ন নির্দেশ দিচ্ছে, তার মাধ্যমে সে তার যে ভাষার যে আইটেমগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছে। অ্যান্ড দ্য লার্নার্স আর ডুইং এক্স্যাক্টলি, এবং শিক্ষার্থীরা তাই করছে। বোঝা গেল? অর্থাৎ শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যেটা করছেন শিক্ষার্থীরা তাই করছে। বোঝা গেল? আমি যদি হাত নাড়াই শিক্ষার্থীরা হাত নাড়াচ্ছে, আমি যদি নেচে নেচে পড়াচ্ছি শিক্ষার্থীরাও আমার সঙ্গে নেচে নেচে পড়ছে। বোঝা গেল? বলছে এক্স্যাক্টলি অ্যাজ সি ইজ টেলিং দেম টু ডু, কারণ শিক্ষিকা বা শিক্ষক তাদেরকে সেগুলো করতে বলছে। হোয়াট ইজ দ্য প্র্যাকটিসিং, এখানে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা শিক্ষার্থীদের কোন জিনিসটাকে প্র্যাকটিস করাচ্ছে? বলো তো তোমাদের এগুলো করিয়েছি কিনা? পুরো ডিটেলসে ক্লাস করানো হয়ে গেছে। তাহলে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা যখন শিক্ষার্থীদেরকে কোনো ইনস্ট্রাকশান দেবে এবং সেই ইনস্ট্রাকশান অনুযায়ী যখন শিক্ষার্থীরা সেগুলো করবে তখন আমরা সেটাকে কি বলবো? যেমন দেখো মুনিরাম মুন্সি, আমি ধরো পড়াবো ক্লাসে, তো আমি কি করলাম? আমি নেচে নেচে অভিনয় করে পড়াচ্ছি এবং শিক্ষার্থীদেরকে বলছি তোমরাও কিন্তু সেইভাবে নেচে নেচে পড়ো। তার মানে কি? আমি যেটা বলছি তারাও কিন্তু সেটা করছে। এটাকে আমরা কি বলবো? চলো দেখো অপশান কি বলছে দেখো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড। এখানে কি কমিউনিকেটিভ বলছে? এখানে কি আমার ভাবের কি আদান প্রদান করার কথা মনে হচ্ছে যে আমি যেটা করছি তোমরা সেটা করো? এখানে কি আমার মনের ভাব কি আমি প্রকাশ করছি? কখনোই না। তাহলে এটা কমিউনিকেটিভ হবে না। অপশান বি বলছে টোটাল ফিজিক্যাল রেসপন্স। টোটাল ফিজিক্যাল রেসপন্স মানে কি? যখন আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয় করে পড়বো সেটাকে বলছে টোটাল ফিজিক্যাল রেসপন্স। যেমন দেখো মুন্সি, কোমরেতে ঘুনসি, এগুলো আমরা অভিনয় করে করি না? তখন এটাকে কি বলছে? টোটাল ফিজিক্যাল রেসপন্স। ক্লিয়ার? প্রত্যেকটা নোটস তোমাদেরকে প্রোভাইড করেছি, এগুলো যদি পড়ে যাও, ভালো করে আয়ত্ত করতে পারো যে ক্লাসগুলো তোমাদের দিয়েছি, তাহলে মনে হয় না কোনো কিছু তোমাদের বাইরে আসবে প্রশ্ন। অপশান সি দেখো ডাইরেক্ট মেথড সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়িয়ে দিয়েছি। আর অপশান ডি বলছে অডিও লিঙ্গল মেথড, তাহলে অডিও লিঙ্গল মেথড সম্পর্কেও তোমাদের ডিটেলসে পড়িয়ে দিচ্ছি, এগুলো আমি বলছি না। ঠিক আছে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার বি। ক্লিয়ার? অপশান বি। তো তোমরা যারা হয়তো ইউটিউব থেকে ক্লাসগুলো করছো তারা হয়তো বুঝতে পারবে না অনেকেই, কারণ তোমরা আমাদের ক্লাসগুলো যদি করতে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারতে। চলো
নেক্সট দেখো 5 নাম্বার কি বলছে দেখো, হোয়েল টিচিং ল্যাঙ্গুয়েজ টু লার্নার্স এ টিচার শুড টিচ। ভালো করে বোঝো প্রশ্নটা ভালো করে বোঝো, তাহলেই তোমরা আনসার করতে পারবে। এখানে বলছে হোয়েল মানে যখন, টিচিং ল্যাঙ্গুয়েজ যখন ভাষা শিক্ষা দেওয়া হয়, বোঝা গেল? হোয়েল টিচিং ল্যাঙ্গুয়েজ যখন ভাষা শিক্ষা দেওয়া হয় কাদেরকে? টু লার্নার্স, যখন শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেওয়া হয়। এ টিচার শুড টিচ, একজন শিক্ষকের উচিত কি শিক্ষা দেওয়া? তাহলে যখন শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেওয়া হয় বা হবে, তখন একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে কোন বিষয়গুলি শিক্ষা দেবে? বোঝা গেল? দেখো বলছে ইন অ্যান ইন্টিগ্রেটেড মেথড, তাহলে তখন তাদেরকে কিভাবে শিক্ষা দেবে? ইন্টিগ্রেটেড মেথড। আমি দেখো বারবার কিন্তু 3 দিন ধরে এই কথাটা বলে আসছি, ইন্টিগ্রেটেড ম্যানার মানে আমরা জানি ভাষা শিক্ষার 4টে দক্ষতা, শ্রবণ, কথন, পঠন, লিখন। এই 4টে দক্ষতাকে কিভাবে শিক্ষা দিতে হবে? ইন্টিগ্রেটেড ম্যানারে। ইন্টিগ্রেটেড কথার অর্থ হচ্ছে সমন্বিতভাবে, একসঙ্গে তাদেরকে পড়াতে হবে, এটাকে বলছে ইন্টিগ্রেটেড ম্যানার। অপশন বি বলছে বাই গিভিং ইনস্ট্রাকশন, তাদেরকে শুধুমাত্র নির্দেশ দিয়ে এই তোরা এটা কর, ওটা কর, এইভাবে আমি নির্দেশ দিলাম। অপশন সি থ্রু ইমিটেশন, অনুকরণের মাধ্যমে। আর অপশন ডি বলছে আইসোলেশন কথার অর্থ হচ্ছে পৃথককরণের মাধ্যমে, মানে আজকে শ্রবণ পড়ালাম, কাল কথন পড়াবো, পরশু লিখন পড়াবো, এইভাবে না, সবগুলোকে তোমাকে একসঙ্গে পড়াতে হবে। বোঝা গেল? তাহলে এখানে আমার হবে আনসার কি? বলে ফেলো কি হবে আনসার? অপশন নাম্বার এ, ইন্টিগ্রেটেড ম্যানার। ক্লিয়ার সবার? কারো কনফিউশন? যদি কারো কনফিউশন থাকে ক্লাসটা আবার করবে, কারণ এর থেকে আমি সহজ করে আর বোঝাতে পারবো না। আমি আমার নিজের বেস্ট লেভেল দিয়ে তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। যদি বুঝতে না পারো আবার ক্লাসটা করবে, একবার দেখে না হলে 2বার দেখবে, 3বার দেখবে ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন করো। ইয়ান ইন্টোনেশন মে নট বি ড্যাশ এ টোন। দেখো আমি কিন্তু বারবার ইন্টোনেশন করে তোমাদের ক্লাস করেছি না? হ্যাঁ। তাহলে ইন্টোনেশনটা কি? ইন্টোনেশন হচ্ছে আমাদের যে স্বর, আমি যে কথাগুলো বলছি, অনেক সময় দেখবে কথাগুলো জোরে বলছি, আবার কথাগুলো আস্তে বলছি। এই যে ওঠা নামা, আমাদের যে স্বরের ওঠা নামা, সেটাকে বলছে ইন্টোনেশন। তাহলে আমাদের যে স্বরের যে ওঠা নামাটা কীরকম হয়? একটা বলছে কি লাউড, জোরে। অপশন বি স্লাইড মানে কি? স্লাইড কথার অর্থ হচ্ছে ধরো এইদিকে একবার গেল, এদিকে একবার গেল, এগুলোকে বলছে স্লাইড। আমরা বলি স্লাইড শো বলি না, মানে পর স্লাইড। অপশন সি বলছে রাইজিং মানে ওপর দিকে গেল, যখন আমি চিৎকার করে কথা বলছি সেটা হচ্ছে রাইজিং, আবার যখন আমি হালকা করে আওয়াজ করে কথা বলছি সেটাকে বলছে ফলিং। বোঝা গেল? তাহলে দেখো আমি যে রাইজিং করে কথা বললাম, আবার আমি হালকা করে কথা বললাম, এটাকে বলছে ফলিং। তাহলে আমরা যে ইনোটেশন ব্যবহার করছি, ইনোটেশনের মধ্যে কিন্তু 3টে জিনিস থাকে, একটা হচ্ছে কি স্লাইডিং, রাইজিং এবং হচ্ছে ফলিং। ক্লিয়ার? তাহলে অপশন এ কিন্তু হবে না লাউড। ওকে, লাউড কিন্তু হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে ফাংশনাল গ্রামার স্ট্যান্ড ফর ইউজিং টিচিং গ্রামার ইন দ্য থ্রো। তাহলে তুমি শিক্ষার্থীদেরকে ফাংশনাল গ্রামার বা টিচিং গ্রামার কিভাবে শিক্ষা দেবে? তাহলে ফাংশনাল গ্রামার দেখো, আমি কিন্তু ফাংশনাল গ্রামার সম্পর্কে বলেছি, তো তোমরা আমাদের যারা পেড ব্যাচের স্টুডেন্ট তোমরা বলতে পারবে না যে আমি এগুলো করাইনি। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে এমসিকিউর মাধ্যমে কিন্তু আমি করে দিয়েছি, তাই এখানে আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিইনি, কারণ এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদেরকে সব প্রোভাইড করে দিয়েছি। বলছে ফাংশনাল গ্রামার স্ট্যান্ড ফর ইউজিং টিচিং গ্রামার। তাহলে ফাংশনাল গ্রামার বলতে তুমি বাচ্চাদেরকে ফাংশনাল গ্রামার কিভাবে শিক্ষা দেবে, প্রশ্নটা এটা। চলো দেখো কি বলছে, পার্সিংয়ের মাধ্যমে। অপশন বি বলছে এক্সপ্লেন বা লিটারারি কন্টেন্ট, কোনো কিছু বিস্তৃত বলার মাধ্যমে। অপশন সি বলছে কনটেক্সট, আর অপশন ডি আইসোলেশন তো কখনোই হবে না। দেখো আমি পরশুদিন যখন তোমাদের বাংলা একটা পেডাগজি ক্লাস করিয়েছিলাম সিটের থেকে, তখন বারবার বলেছিলাম না যে কনটেক্সট প্রসঙ্গক্রম। তো প্রথম কোশ্চেন ছিল শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দেওয়ার প্রধান মাধ্যম কি? তখন আমি বলেছিলাম যে পাঠ্য পুস্তকের সঙ্গে বা কনটেক্সটের সঙ্গে। মনে পড়ছে আমার কথাগুলো? তাহলে যে কথাগুলো আমি ক্লাসে বলি প্রত্যেকটি কথা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের। তাহলে শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিতে হবে কিসের মাধ্যমে, বা তোমার ফাংশনাল গ্রামার শিক্ষা দেবে কিসের মাধ্যমে? কনটেক্সটের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার হবে কি কনটেক্সট। ওকে, তাহলে একটা জিনিস বলি, ফাংশনাল গ্রামার মানে কি? ধরো ফাংশনাল গ্রামার যেমন হচ্ছে যে সমস্ত ওয়ার্ডগুলোর কোনো নির্দিষ্ট মানে নেই, বা যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করি না, শুধুমাত্র বাক্যে ব্যবহার করি, তাকে কি বলছে? ফাংশনাল গ্রামার। যেমন অ্যাম, যেমন ইজ, যেমন আর, এগুলো শুধুমাত্র আমরা বাক্যে ব্যবহার করি, তাই এগুলোকে বলছি ফাংশনাল গ্রামার। বোঝা গেল? এগুলোকে বলছে ফাংশনাল গ্রামার। ওকে, চলো
চলো 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন কি বলছে যে এ টিচার, তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলি, তাহলে আরেকটা জিনিস বুঝতে সুবিধা হবে। দেখো আমি যখন বাচ্চাদেরকে অ্যাম শেখাবো বা ইজ শেখাবো, তখন কি আমি তাদেরকে অ্যাম ইজ আর এইভাবে শেখাবো, না কোনো একটা বাক্য লিখে শেখাবো বা একটা কনটেক্সটের মাধ্যমে শেখাবো? তোমরা প্রত্যেকেই বলবে কোনো একটা বাক্য বা কোনো একটা প্যাসেজের মাধ্যমে শেখাবো, যে আই অ্যাম এ গুড বয়, আমি ভালো ছেলে, তার মানে পুরো বাক্যটা বলেছি। তো বাক্যটার মাধ্যমে কিন্তু অ্যামের ব্যবহারটা শেখাচ্ছি। অর্থাৎ ফাংশনাল গ্রামার যখন শেখাবো সবসময় কিন্তু আমরা কনটেক্সটের মাধ্যমে শেখাবো, কখনো আমরা আইসোলেশনে শেখাতে পারবো না। পারবো কি? আমি অ্যামকে আলাদাভাবে শেখাতে পারবো না, পুরো বাক্যের মাধ্যমে শেখাতে হবে। ক্লিয়ার? তাই আনসার হবে অপশন নাম্বার সি, কনটেক্সট। চলো নেক্সট কোশ্চেন দেখো, এ টিচার আস্কস দ্য লার্নার্স টু থিঙ্ক অফ আইডিয়া কুইকলি অ্যাবাউট দ্য টপিক। তো একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে বলল একটা টপিক সম্পর্কে তুমি দ্রুত ভাবো, দ্রুত চিন্তা করো, অ্যান্ড সেভ ওয়াটার। সে টপিকটার নাম হচ্ছে কি সেভ ওয়াটার, অর্থাৎ জল সংরক্ষণ। অ্যান্ড অলসো আস্ক দেম, এবং অ্যান্ড অলসো এছাড়াও, অ্যান্ড অলসো মানে এছাড়াও, আস্ক দেম তাদেরকে জিজ্ঞাসা করা হলো এবং তাদেরকে বলা হলো, এখানে আস্ক মানে বলা, এছাড়াও তাদেরকে বলা হলো টু নোট ডাউন, লিখে নিতে, মানে লিখতে বলা হলো। অর্থাৎ মানে এই যে ওয়াটার সেভ বা জল সংরক্ষণ ব্যাপারে তাদেরকে ভাবতে বলা হলো এবং সেই সম্পর্কে তাদেরকে কিছু লিখতে বলা হলো। দেয়ার আইডিয়া, তাদের যে মনের মধ্যে আইডিয়া আছে সেগুলো লিখতে বলা হলো। বিফোর রাইটিং, কোনো কিছু লেখার আগে। দ্য আর্টিকেল ওয়ান সেভ ওয়াটার, তাহলে একটা সেভ ওয়াটার আর্টিকেলটা লেখার আগে তাদেরকে কোনো কিছু ভাবতে বলা হলো। সেই ভাবনাটাকে আমরা কি বলবো? ড্রিল মানে প্র্যাকটিস, ব্রেন স্টর্মিং, অ্যাসেসমেন্ট এবং চেকলিস্ট। বলে ফেলো আনসার কী হবে, বলো। একদম একদম কারেক্ট, এটা আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, ব্রেন স্টর্মিং। ক্লিয়ার? অপশন নাম্বার সি, কারণ যখন কোনো কিছু লিখছি, লিখার আগে যেটা আমরা ভাববো সেটাকে আমরা বলবো ব্রেন স্টর্মিং। এটা কিন্তু লিখনের একটা ধাপ, মনে পড়ছে তোমাদের করিয়েছিলাম? দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, এটা কিন্তু আমরা করিয়েছিলাম। দেখো ভালো করে দেখো, যখন আমরা রাইটিংয়ের পিডিএফটা বের করলাম, তোমাদেরকে যে নোটসগুলো দিয়েছি, বারবার বলছি এমসিকিউ বেশি প্র্যাকটিস না করে তো কিন্তু তোমরা নোটসগুলো বারবার পড়ো। আর তোমরা যারা আমাদের কাছে নোটসগুলো কিনেছো তারা কিন্তু আমাদের নোটসগুলো ছাড়া অন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। নোটসগুলো পড়ো আর এমসিকিউ প্র্যাকটিস করো, দেখবে সব কিছু পারবে। দেখো এখানে ভালো করে দেখো, এখানে লিখে দিয়েছি রাইটিং প্রসেস আছে। দেখো বলছে প্রথমে আছে ব্রেন স্টর্মিং বা প্রি রাইটিং, ইট ইজ অলসো কলেজে কি প্ল্যানিং স্টেজ অ্যান্ড অলসো কলেজে কি ব্রেন স্টর্ম স্টেজ। এই পর্যায়ে শিক্ষার্থীরা কোনো কিছু লেখার আগে সেই বিষয় সম্পর্কে তারা ভাবতে শুরু করে। বোঝা গেল? একদম এ টু জেড টু দি পয়েন্ট আমাদের নোটস, যেগুলো পরীক্ষায় প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমাদের নোটসে রয়েছে। বোঝা গেল? তো তোমরা কিন্তু যারা নোটসগুলো আমাদের কাছে কিনেছো প্রত্যেকে শুধুমাত্র নোটসগুলোই পড়ো, আদারওয়াইজ কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। আর যারা আমাদের নোটসগুলো কিনতে চাইছো, আমি তোমাদেরকে একটা নাম্বার বলছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 9647300217। ঠিক আছে? 9647300217, এই নাম্বারে আমাকে এসএমএস করবে। চলো তাহলে এখানে আমরা সঠিক আনসার কী পেলাম? অপশন নাম্বার বি, ব্রেন স্টর্মিং। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফর্ম অফ লিটারেচার। তাহলে লিটারেচারের কোনটি ফর্ম না, বা ফর্ম মানে কি গঠন, তো গঠন মানে কি, লিটারেচার মানে কি সাহিত্য, তাহলে নিচের কোনটি সাহিত্যনের একটা পার্ট নয় বলেছে। দেখো ট্রাভেল কিউ, এখানে ট্রাভেল কিউ মানেই বুঝতে হবে তোমাকে। ট্রাভেল মানে কি? ট্রাভেল মানে ভ্রমণ, তাহলে সাহিত্য কি ভ্রমণমূলক হতে পারে না? যে রবীন্দ্রনাথ কোনো জায়গায় ভ্রমণ করেছে সেটা নিয়ে একটা গল্প লিখেছে, সেটাই আমরা সাহিত্য বলবো। বোঝা গেল? তারপর যে কি ওয়ান অ্যাক্ট প্লে, একটা নাটক, কি একটা নাটক কি সাহিত্য হতে পারে না? পারে। তারপর দেখো, তারপর বলছে ডিকশনারি। আচ্ছা তোমরা বলো তো, ডিকশনারি কি কখনো সাহিত্য হয়? ডিকশনারি তো শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি, তাই না? তাহলে ডিকশনারি কিন্তু কখনোই সাহিত্য হবে না। আর মেমোরিয়ার মানে স্মৃতিকথা। তো আমার সেই ছোটোবেলাকার স্মৃতিকথা যদি আমি একটা প্রকাশ করি বইয়ের মাধ্যমে, সেটা আমার সাহিত্য হয়ে গেল। তাহলে এখানে কিন্তু সঠিক আনসার অপশন নাম্বার সি, ডিকশনারি। তাহলে ডিকশনারি কিন্তু সাহিত্যের মধ্যে পড়ছে না। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে অ্যাসেসমেন্ট ইজ, তাহলে অ্যাসেসমেন্ট বলতে কী বোঝায়? বোথ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট ওরিয়েন্টেড। দেখো অ্যাসেসমেন্ট চ্যাপ্টার পড়িয়েছি তোমাদের ইংলিশে, ইভ্যালুয়েশন, সেখানে কিন্তু স্পষ্টভাবে আমি বলে দিয়েছি অ্যাসেসমেন্টটাকে। তাহলে অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে একটা প্রসেস এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড। 2 নম্বর হচ্ছে কি জাজমেন্টাল, 3 নম্বর হচ্ছে কি প্রোডাক্ট ওরিয়েন্টেড, আর অপশন ডি বলছে প্রসেস ওরিয়েন্টেড। তাহলে কী হবে আনসার বলে ফেলো? একদম একদম সঠিক, অপশন নাম্বার কী হবে? এ, অপশন এ কারেক্ট। বুঝে নাও। তাহলে অ্যাসেসমেন্ট মানে কি? অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন করা। তাহলে শিক্ষার্থীদেরকে দেখো মূল্যায়ন আমরা দুইভাবে করি, একটা হচ্ছে কি
ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যখন শিক্ষা চলে, অর্থাৎ ডিউরিং টিচিং, তাই না? ধরো ক্লাসরুমে তোমাকে আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে কিছু প্রশ্ন করলাম, তার মানে কি? সেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে পড়াতে পড়াতে করলাম মানে কি? সেই পড়ানোটা আমার প্রসেসে রয়েছে, তাই এটা প্রসেসিং। বোঝা গেল? অর্থাৎ কোনো কিছু চলতে চলতে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কোনো কিছু পড়াতে পড়াতে জিজ্ঞেস করছি, তার মানে সেটা ফর্মেটিভ। আর ফর্মেটিভটা হচ্ছে কি? প্রসেস অ্যাসেসমেন্ট। আর যেটা সামেটিভ, অর্থাৎ সামেটিভ মানে কি? ফাইনাল পরীক্ষা। এখানে তোমার ফলাফল পাওয়া যাবে, একটা রেজাল্ট পাওয়া যাবে, একটা সার্টিফিকেট পাওয়া যাবে, সেটাকে বলছে প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে ফল, ফলাফল পাওয়া যাবে, সার্টিফিকেট পাওয়া যাবে, বা তোমার শংসাপত্র পাওয়া যাবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড। তাহলে অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে প্রসেস এবং প্রোডাক্ট দুটোই। ক্লিয়ার? অপশন নাম্বার এ কারেক্ট। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট? নিচের কোনটি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে না? দেখো, ওরাল টেস্টিং। তারপর অপশন বি বলছে টার্ম ইন অ্যাসেসমেন্ট। অপশন সি বলছে অ্যানেকডোটাল। অপশন ডি বলছে পোর্টফোলিও। আনসার করো, কী হবে? আনসার বলে ফেলো। একদম কারেক্ট। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, টার্ম ইন অ্যাসেসমেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, টার্ম ইন অ্যাসেসমেন্ট। তাহলে টার্ম ইন অ্যাসেসমেন্টটা কার মধ্যে পড়বে? এটা পড়বে সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে। তাহলে ফর্মেটিভ মানে কি? ফর্মেটিভ হচ্ছে যখন আমরা কর্ম চলাকালীন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে পড়াতে পড়াতে যে অ্যাসেসমেন্টটা করি সেটাকে বলছে ফর্মেটিভ। যেমন দেখো, ওরাল টেস্টিং, ক্লাসে পড়াতে পড়াতে তাদেরকে আমি কিছু মৌখিক প্রশ্ন করলাম। তারপরে অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও, সবগুলো কিন্তু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। সব ক্লাসগুলো তোমরা বারবার বলছি প্রত্যেকে ক্লাসগুলো করো, না হলে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসলে কিন্তু পারবে না। ঠিক আছে? পোর্টফোলিওটা আমি বলে দিই। পোর্টফোলিওটা হচ্ছে শিক্ষার্থীদের যে তোমার ইগুলো রয়েছে, যে শিক্ষার্থীদের যে অ্যাচিভমেন্ট, যে শিক্ষার্থীরা কতটা অর্জন করতে পেরেছে তার রেকর্ড করা। আর অ্যানেকডোটালটা কি? শিক্ষার্থীর যে ভাবনা চিন্তা এগুলোকে রেকর্ড করা। ধরো একটা শিক্ষার্থী কিছুদিন ধরে ক্লাসে মন মরা হয়ে বসে আছে, তো শিক্ষক মহাশয় 2 দিন 3 দিন ধরে তাকে লক্ষ্য করলো এবং সেটা কিন্তু খাতায় লিখে রাখলো, এটাকে বলছে আমরা অ্যানেকডোটাল রেকর্ড। বোঝা গেল? আর ধরো কোনো একটা শিক্ষার্থী স্বাধীনতা দিবসে খুব ভালো বক্তৃতা দিয়েছে, বা কোনো একটা ক্লাসে দারুণ সে হার্টের ছবি এঁকেছে, বা কোনো একটা ক্লাসে সে ভালো মক টেস্ট দিয়েছে বা ভালো রেজাল্ট করেছে, এই যে তার অ্যাচিভমেন্টগুলো, তার যে দক্ষতাগুলো লিখে রাখা হচ্ছে, সেটাকে বলছে পোর্টফোলিও। বোঝা গেল? সব কিন্তু তোমাদের ডিটেলসে করে দিয়েছি। তাহলে এখানে আমাদের আনসার হবে অপশন নাম্বার বি, টার্ম ইন অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? দেখো, এগুলো জাস্ট তোমরা একটু ভালো করে পড়ো। দেখো, এখানে লেখা আছে অ্যানেকডোটাল রেকর্ড করিয়েছিলাম, সব ক্লাস কিন্তু তোমাদের করা হয়েছে। পোর্টফোলিও, সব কিছু তোমাদের কিন্তু ডিটেলসে আমি ক্লাস করেছি, জাস্ট ক্লাসগুলো একটু দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এ টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু অ্যাসেস দেয়ার হচ্ছে কি ক্লাসমেট ডিউরিং এ ডিবেট কম্পিটিশন ইন দ্য ক্লাস, দিস মেথড অফ দ্য অ্যাসেসমেন্ট। ভালো করে প্রশ্নটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে প্রশ্নে কি বলছে? একজন টিচার, এ টিচার আস্কস দ্য স্টুডেন্ট, একজন টিচার তার ছাত্রছাত্রীদের বলল টু অ্যাসেস, মূল্যায়ন করতে, দেয়ার ক্লাসমেট, তাদের যে সহপাঠী রয়েছে বা ক্লাসমেট রয়েছে তাদেরকে মূল্যায়ন করতে বলল। ডিউরিং এ ডিবেট, ডিবেট মানে কি? তর্ক বিতর্ক চলছে বা বিতর্ক সভা চলছে, তখন এক শিক্ষার্থীদেরকে বলা হলো যে তোমার ক্লাসমেটদেরকে তুমি মূল্যায়ন করো। দিস মেথড অফ দ্য অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টকে কী বলা হয়? এটা 2022 সালে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা এসেছিলো, কিন্তু সাইকোলজিতে এসেছিলো। ওকে, কারণ আমি বারবার বলছি পেডাগজি মানে যে ইংলিশে আসবে সেমনটা নয়, ইংলিশের পেডাগজি সাইকোলজিতেও আসতে পারে। চলো দেখো কী হবে আনসার। আনসার বলছে গ্রুপ অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার বি, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। অপশন সি বলছে পিয়ার অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার ডি, সেলফ অ্যাসেসমেন্ট। তাহলে আনসার কী হবে? আনসার বলে ফেলো। একদম একদম সঠিক আনসার অপশন নাম্বার কী হবে আমাদের? সি, পিয়ার অ্যাসেসমেন্ট। তাহলে যখন আমাদের ক্লাসরুমে আমরা নিজেদের মধ্যে গ্রুপ করে অ্যাসেসমেন্ট করব, সেটাকে আমরা কি বলবো? পিয়ার অ্যাসেসমেন্ট বলবো। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। এখানে কি বলছে? এখানে তোমাকে মিলাতে হবে, ভালো করে বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এখানে একটা। এই প্রশ্নে বলছে তোমাকে ম্যাচিং করতে হবে। দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কি বলছে দেখো, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তোমাদেরকে পড়িয়ে দিয়েছি অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, সব কিছু বলে দিয়েছি। তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে যেটা ধরো পড়ানো হয়ে গেছে, পড়ানোর পরে আমি অ্যাসেসমেন্ট করব, অর্থাৎ এটা কিন্তু সাবমেটিভ অ্যাসেসমেন্ট, এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা কি? ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, লার্নিং হিসাবে অ্যাসেসমেন্ট করা, এটা কিন্তু অন্য জিনিস।
এবার আমরা করে নিই। আমরা তো ধরো এটা আমি জানি না, এই দুটো তো আমি জানি, তাহলে এই দুটো মিলালেই তো আমি এটা পারবো। দেখো বলছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং কী হবে, ইট ইজ ইউজ ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং, মানে কোনো কিছু শিখতে শিখতে প্রসেস করা, মানে কি ফর্মেটিভ। আর ফর্মেটিভ মানে কোনটি বলেছি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। মনে পড়ছে ফর্মেটিভ মানে কি, তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স বলে দিই। ফর্মেটিভ মানে কি, ফর্মেটিভ বানান কি FOR, ফর্মেটিভ, এখান থেকে অ্যাসেসমেন্ট ফর, বোঝা গেল। তাহলে এই ফর মিলে গেছে, তার মানে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, বোঝা গেল। তাহলে ইট ইজ ইউজ ডিউরিং মানে কি ফর্মেটিভ, তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা হবে। তারপর দেখো আবার কি বলছে, অ্যাসেসমেন্ট, তারপরে অপশান বি, ইট ইজ ইউজ হোয়েন স্টুডেন্ট রিফ্লেক্ট ওয়ান আনসার অ্যান্ড মনিটর, যখন কোনো শিক্ষার্থীরা কোনো কিছু দেখে সেটার ওপরে রিফ্লেক্ট করে। অপশান নাম্বার 3 বলছে ইট ইজ ইউজ টুয়ার্ডস অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনস্ট্রাকশন, কোনো কিছু এন্ড মানে শেষকাল পূর্বে, বা ধরো একটা সেশনের পূর্বে, একটা তোমার একাডেমিক ইয়ারের পূর্বে আমরা কি করি, আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট করি। তাহলে সেই সামেটিভ অ্যাসেসমেন্টটা হবে অপশান নাম্বার এ, ঠিক আছে। এইখানে চলে আসো, তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বরে, আর এই যে 2 নম্বরটা হয়ে গেল কোথায় আমাদের 1 নম্বরে, আর এই 3 নম্বরটা হয়ে গেল আমাদের কত 2 নম্বরে, বোঝা গেল, ক্লিয়ার। চলো তাহলে বুঝতে পেরেছো, তাহলে এখানে বলে ফেলো কি আনসার হবে, প্রত্যেক আনসার কোনটা হবে, প্রত্যেক আনসার করো। দেখো এখানে কি বলছে, আমরা এখানে এক্ষুনি দেখলাম যে একেরটা কি পেলাম, অফ আছে। অফ যদি থাকে তাহলে কি বলেছিলাম, অফ যদি থাকে আমরা বলেছিলাম যে 3 হবে। ইট ইজ ইউজ টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য, তাহলে এ যদি 3 হয়, এ হবে আমাদের 3, 2টা কী হবে, 2 হবে আমাদের 1, তাহলে পেয়ে গেছি এ 3 2 1 পেয়ে। চলো A3 কোথায় আছে, এ দেখো এ কোথায় রয়েছে, ভালো করে দেখো, ভালো করে দেখো এখানে অপশানটা একটু মিস্টেক আছে, এটা কিন্তু এটা এখানে হতো, বিটা কিন্তু এখানে হতো, এটা সি, ঠিক আছে, এটা সি, আর এটা এ, এটা বি। ওকে, এবার করো। তাহলে দেখো আমি কি বলেছিলাম, এ হবে 3, তাহলে এ হবে 3, তাহলে এই দুটো কিন্তু হবে না, এই দুটো হবে না, আর বি হবে 1 বলেছিলাম, বি 1, তাহলে অপশান নাম্বার বি আমাদের কারেক্ট, বোঝা গেল। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ গেম। দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ গেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিনই ক্লাস করে বারবারই বলি ল্যাঙ্গুয়েজ গেমটা কিন্তু বা ভাষা গেম খুবই গুরুত্বপূর্ণ। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ গেম, তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ গেম সম্পর্কে কোনটি সঠিক নয় বলেছে, আনসার করো। অপশানগুলো দেখো ভালো করে। অপশান এ বলছে ল্যাঙ্গুয়েজ গেম ক্রিয়েট এ রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ইনহেন্স দ্য ইউজ অফ ইংলিশ। তাহলে ভাষার গেম, আমরা যদি শিশুদেরকে খেলার ছলে ইংরেজি শেখাই, তাহলে তাদের যে ইংরেজি শেখাটা তাদের কাছে একটা বাস্তব করে তোলে, অর্থাৎ রিয়েল করে তোলে, একদম সঠিক। অপশান বি বলছে ল্যাঙ্গুয়েজ গেম ক্রিয়েট এ স্ট্রেস ফ্রি অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ যখন শিক্ষার্থীদেরকে খেলার ছলে কোনো কিছু শিক্ষা দেব, তাদের কাছে সেটা কিন্তু চাপ মনে হবে না, অর্থাৎ তারা ন্যাচারালি শিখবে, এটাও ঠিক। অপশান সি কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ গেম ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ইভেন ফর দ্য সেই লার্নার্স টু দ্য পার্টিসিপেট, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা লাজুক, ধরো ক্লাসরুমে অনেক শিক্ষার্থী রয়েছে যারা তোমার আনসার করতে পছন্দ করে না, ভয় পায়, লাজুক, যদি আমি ক্লাসরুমে কোনো খেলা তৈরি করি বা খেলার মাধ্যমে শিক্ষা দিই, তাহলে ওই সমস্ত লাজুক ছেলে মেয়ে কিন্তু খেলাতে অংশগ্রহণ করবে, এটাও কিন্তু কারেক্ট। অপশান নাম্বার ডি বলছে ল্যাঙ্গুয়েজ গেম প্রোভাইড কম্পিটিটিভ এনভায়রনমেন্ট টু দ্য লার্নার্স টু উইন দ্য গেম বাই অ্যানিমেন্টস। তো এই যে ল্যাঙ্গুয়েজ গেম বা ভাষার যে গেম, সেটি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার একটা এনভায়রনমেন্ট তৈরি করে, যেটির মাধ্যমে তারা সবাই জিততে চায় বা উইন হতে চায়, এটা কি নয়? আমরা জানি আধুনিক শিক্ষা ব্যবস্থায় কখনো কম্পিটিটিভ এনভায়রনমেন্ট হয় না, সবসময় কোলাবরেটিভ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। কখনোই কম্পিটিটিভ হবে না, কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক, কখনোই না, সবসময় কোলাবরেটিভ হবে, মানে সহযোগিতামূলক হবে, বোঝা গেল। অপশান নাম্বার ডি কিন্তু এটা আমাদের ভুল হয়ে গেল। চলো নেক্সট 15 নাম্বার রিমিডিয়াল টিচিং। দেখো রিমিডিয়াল টিচিংয়ের ওপর ক্লাস করিয়েছি তোমাদের, বলো রিমিডিয়াল টিচিং ফর দ্য টিচার টু টিচ বেটার। রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে কি হয়, দ্য টিচার টু টিচ বেটার, রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে শিক্ষক মহাশয় ভালো করে শিক্ষা দেয়। অপশান বি
ইমপ্রুভিং দ্য ইমেজ অফ দ্য স্কুল, স্কুলের যে ইমেজ বা স্কুলের নাম উন্নত হয়। অপশন সি, দ্য লার্নার্স টু লার্ন বেটার, এক্ষেত্রে শিক্ষার্থীরা আরও ভালো করে শেখে। অপশন ডি, দ্য লার্নার্স টু লার্ন বেটার অ্যান্ড দ্য টিচার টু ইমপ্রুভ হিজ হার টিচিং। ভালো করে বোঝো জিনিসটা। এখানে কি রিমিডিয়াল টিচিং মানে কি, ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, পড়ালাম, কয়েকজন বুঝতে পারলে না, যারা বুঝতে পারলো না তাদের জন্য আমি কি করব, আমি তোমাদের জন্য আলাদাভাবে মেথড অ্যাপ্লাই করব, আলাদা এলটিএম বানাবো। এর মাধ্যমে কি হবে, আমার যে টিচিং স্কিল বা টিচিং দক্ষতা সেটা ইমপ্রুভ হবে। আর এছাড়া কি হবে, শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিখতে পারবে, কারণ আমি বিভিন্ন এলটিএমের সাহায্যে পড়াবো। তাই কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। বোঝা গেল? তাহলে রিমিডিয়াল টিচিং কিসের জন্য করা হয়, শিক্ষার্থীদেরকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য, এবং শিক্ষক মহাশয়ের যে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে বা টিচিং দক্ষতাগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভ করার জন্য। অপশন নাম্বার ডি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিমস। দ্য ওয়ার্ড হচ্ছে কি ট্র্যাঙ্কুইল ইয়াজ ইউজ ইন দ্য প্যাসেজ, যে প্যাসেজটা তোমাদের আজকে দিয়েছিলাম, এ ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল কথার অর্থ হচ্ছে শান্ত। তাহলে ট্র্যাঙ্কুইল কথার অর্থ হচ্ছে শান্ত, তাহলে শান্তর সিনোনিম কী হবে, ক্ল্যাম, লয়াল, তারপর হচ্ছে কি সোবার, আর হচ্ছে কি জেন্টলি। তাহলে আনসার কী হবে বলে ফেলো, একদম একদম সঠিক প্রত্যেকের। অপশন নাম্বার এ ক্ল্যাম। তাহলে ক্ল্যাম কথাটির মানে কি, ক্ল্যাম কথাটির মানে হচ্ছে শান্ত, তাহলে ট্র্যাঙ্কুইল মানে শান্ত আর ক্ল্যাম মানেও কিন্তু শান্ত। ক্লিয়ার? অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু লাইফ লং, এই যে শব্দটি দেখতে পাচ্ছি লাইফ লং, লাইফ লং মানে যে দীর্ঘজীবী, এই শব্দটির আমরা বিপরীত শব্দ বের করব। ব্রিফ মানে সংক্ষিপ্ত, উইক, আর আর্ডেন্ট, আর্ডেন্ট কথার অর্থ হচ্ছে উদ্বায়ী, ঠিক আছে, উদ্বিগ্ন হয়ে যাওয়া। আর অপশন ডি বলছে টেম্পোরারি, তাহলে কী হবে, লাইফ লং মানে হচ্ছে কি দীর্ঘজীবী, আর টেম্পোরারি মানে কি সংক্ষিপ্ত। বোঝা গেল? টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ দীর্ঘজীবী আর ক্ষণস্থায়ী। বোঝা গেল? তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, টেম্পোরারি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেখো, এখানে আন্ডারলাইন একটা শব্দ রয়েছে, সেটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়বে। বলছে অ্যানি পার্ট অফ হিজ ওয়েলথ, বলছে অ্যানি পার্ট অফ হিজ ওয়েলথ। এখানে দেখো, এইখানে যে পার্ট শব্দটি রয়েছে এটি কী, দেখো আমরা কি বলবো, অ্যানি পার্ট, যে কোনো অংশ, যে কোনো অংশ, বাংলা মানে যে কোনো অংশ। তাহলে অংশটা কি, অবশ্যই অংশটা হচ্ছে একটা নাউন, তাই না? তাহলে যে কোনো অংশ, অংশটা হচ্ছে নাউন। আর এই অ্যানিটা কি, অ্যানিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আর অফটা হচ্ছে প্রিপজিশন, হিজ মানে হচ্ছে প্রোনাউন, আর ওয়েলটা হচ্ছে কি নাউন। বোঝা গেল? তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো থাকবে, পার্ট অফ স্পিচ। বোঝা গেল? তাহলে কোনটা নাউন কোনটা প্রোনাউন এইগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। তোমাদেরকে এর উপর আমি একটা ক্লাস দিয়ে দেবো, তাহলে কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, নাউন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 19 নাম্বার, দ্য সেন্টেন্স সাম হাজবেন্ড স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যামলিং, এটাকে বলছে প্যাসিভ ভয়েস করো। তাহলে ভয়েস চেঞ্জ করতে বলেছে, বলছে সাম হাজবেন্ড স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যামলিং, কিছু কিছু স্বামী রয়েছে যারা সবসময় জুয়া খেলতে ব্যস্ত থাকে। কী হবে অ্যান্সার দেখো, দেখো অপশানগুলো দেখো। অপশান বলছে সাম হাজবেন্ড, আমরা প্রত্যেকেই জানি যখন আমরা ভয়েস চেঞ্জ করি সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। তাহলে দেখো এখানে সাম হাজবেন্ড সেটা তো সাবজেক্ট ছিল, আবার বাক্যে দেখো প্যাসিভ ভয়েসে কিন্তু সেটা সাবজেক্ট করেছে, ভুল হয়ে গেল। এটাও ভুল, কারণ সাম সাবজেক্ট দিয়ে শুরু করেছে, এটাও ভুল। তাহলে অপশান নাম্বার ডি কারেক্ট, কারণ টাইমটা ছিল অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল। ইজ স্পেন্ড ইন গ্যামলিং বাই সাম হাজবেন্ড। ক্লিয়ার? অপশান নাম্বার ডি হবে আমাদের কারেক্ট। ক্লিয়ার? অপশান ডি। তো এই ছিল টোটাল আমাদের 16ই সেপ্টেম্বর 2016 সালে যে তোমাদের সিটেটের প্রশ্ন হয়েছিল, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেলসে বলে দিয়েছি। যদি কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমার নাম্বারটা কন্ট্যাক্ট লিখে রাখো, কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না। নাম্বারটা হচ্ছে 9647300217, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে সমস্ত ইনফরমেশন আমার কাছে পেয়ে যাবে। তো WB এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা আমি ইনফরমেশন জানিয়ে দিই, আমাদের এই মুহূর্তে তোমরা যদি কেউ পেড ব্যাচে আমাদের অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। 300 টাকার পেমেন্ট করার মাধ্যমে কিন্তু আমাদের যতগুলো ক্লাস হয়েছে সমস্ত ক্লাস তোমরা কিন্তু দেখতে পারবে, এবং তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে সেই ডাউটগুলো তোমরা প্রত্যেকটা জিনিস সমাধান করতে পারবে। অর্থাৎ একসঙ্গে পরপর তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে আমাদের টিচমেন্ট অ্যাপের মাধ্যমে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে 300 টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমরা এক্সাম পর্যন্ত সমস্ত ক্লাসগুলো করে তোমাদের কনসেপ্টকে আরও
বেশি ক্লিয়ার করতে পারবে। এছাড়াও যদি তোমরা আমাদের প্রত্যেকটি সাবজেক্টের যদি নোটস নিতে চাও, প্রত্যেকটি সাবজেক্টের নোটস, তাহলে টোটাল তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকা পেমেন্ট করলে তোমরা 5টি সাবজেক্টেরই কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি মক টেস্ট দিতে চাও, এখন আমাদের ডেলি কিন্তু 150 নম্বরে মক টেস্ট হচ্ছে, অর্থাৎ প্রতিদিন কিন্তু আমাদের ফুল মক টেস্ট হচ্ছে, প্রতিদিন ফুল মক টেস্ট। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমরা এক্সাম পর্যন্ত ডেলি কিন্তু মক টেস্ট দিতে পারবে, ফুল মক টেস্ট। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।